আমরা আজকে আলোচনা করব FAQ অন ইডাব্লিউএস অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স। ইডাব্লিউএস এর উপরে অনেক রকমের কোশ্চেন এবং তার অ্যান্সার আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার আগের একটি ভিডিওতে তোমরা অনেকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছো, আমি কিন্তু সবার কমেন্টের সঠিক উত্তরটা দিতে পারিনি। তো তার জন্য আজকের এই এফএকিউটা তোমরা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে পরে ইডাব্লিউএস নিয়ে তোমাদের মধ্যে আর কোনো চিন্তা থাকবে না। তোমরা কারা কারা ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে বা কারা করতে পারবে না, সেটা সম্পূর্ণ কিন্তু এই এফএকিউটা দেখার পর তোমরা সিদ্ধান্ত নিতে পারবে। আমি অনেক খুঁজে খুঁজে এই এফএকিউটা খুঁজে বার করেছি। শুধু আমার ভিডিও বলে নয়, আমি আরো 3-4টে ভিডিও ইউটিউবে দেখেছিলাম ইডাব্লিউএস নিয়ে। তো সেখানেও অনেকে অনেক রকম কমেন্ট করেছে। তো তাদের সমস্যার সমাধান আজকে হবে এই এফএকিউটা দেখার পরে। তো আমি বেশি কথা বলবো না, শুধু একটাই বলবো, আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে এখন নয় ভিডিও শেষে একটা লাইক করতে পারো। তো চলো এফএকিউটা তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই। তো তার আগে বলি, এফএকিউটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে ছিল। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট থেকে আমি পেয়েছি। তো এটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি আমার এবং তোমার সকলের সুবিধার্থে। চলো তাহলে শুরু করি এফএকিউ অন ইডাব্লিউএস। আমাদের প্রথম প্রশ্ন আছে, যদি জমি বা সম্পত্তি পিতামাতার নামে থাকে এবং একাধিক সন্তান থাকে এবং সম্পত্তি বন্টন না করা হয়, তাহলে সেই পরিস্থিতিতে সন্তানদের মধ্যে একজন কি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে? উত্তরটা হবে না। ইডাব্লিউএস অবস্থা নির্ধারণের জন্য জমি বা সম্পত্তি ধারণ পরীক্ষার আবেদন করার সময় পরিবার এর বিভিন্ন স্থানে বা শহরে থাকা সম্পত্তি একত্রিত করা হবে এবং এই উদ্দেশ্যে পরিবার শব্দটিতে সংরক্ষণের সুবিধা চাওয়া ব্যক্তি 18 বছরের কম বয়সী তার বাবা মা এবং ভাই বোন এবং 18 বছর বয়সের কম বয়সী তার স্ত্রী এবং সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হবে। সীমার বাইরে থাকা সম্পত্তি যে কোনো সন্তানের ক্ষেত্রে আয় এবং সম্পদ শংসাপত্রের জন্য আবেদনের অযোগ্যতার সমান। তার মানে যদি সম্পত্তি পিতামাতার নামে থাকে এবং তার একাধিক সন্তান থাকে এবং যদি সেই সম্পত্তি সমস্ত ভাইদের মধ্যে ভাগাভাগি না হয়, সেই ক্ষেত্রে যদি একজন ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে চায়, সে কিন্তু আবেদন করতে পারবে না। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস, সেই রুলসে কিন্তু বলা আছে। দ্বিতীয়টা বলছে, যদি পিতামাতার কৃষিজমি, আবাসিক ফ্ল্যাট বা প্লট একাধিক রাজ্য বা জেলায় অথবা একই রাজ্য বা জেলার মধ্যে অবস্থিত হয়, তাহলে কি এই ধরনের সমস্ত জমি বা সম্পত্তি একত্রিত করা হবে? হ্যাঁ, ইডাব্লিউএস অবস্থা নির্ধারণের জন্য জমি বা সম্পত্তি ধারণ পরীক্ষার আবেদন করার সময় বিভিন্ন স্থানে বা বিভিন্ন শহরে পরিবারের মালিকানাধীন সম্পত্তি একত্রিত করা হবে। ব্যক্তি তার স্থায়ী ঠিকানার জেলায় আয় এবং সম্পদ শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন। মানে যে ইডাব্লিউএসটা আবেদন করবে, তার পিতামাতার যদি বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলায় জায়গা জমি থাকে, তাহলে পরে কিন্তু তার সমস্ত জায়গা জমিকে এক করে তারপরে যা জমির যে জায়গাটা মানে জমির যে পরিমাণটা দাঁড়াবে, তার উপরে নির্ভর করে সে ইডাব্লিউএস এর অ্যাপ্লাই করতে পারবে। এরপর 3 নম্বরে বলছে, শ্রেণীবদ্ধ আবাসিক ফ্ল্যাট বা প্লট কি বাণিজ্যিক এবং আবাসিক উভয় সম্পত্তির অন্তর্ভুক্ত? আবাসিক সম্পত্তির অন্তর্ভুক্ত, তবে বাণিজ্যিক সম্পদ বাদ দিলে তা অন্যায় হবে। 4 নম্বর, আবেদনকারীদের পিতামাতার মধ্যে বিতরণ না করা দাদা দাদির সম্পত্তি কি আয় এবং সম্পদ শংসাপত্রের উদ্দেশ্যে আবেদনকারীদের পিতামাতার ধারণকৃত সম্পদ গণনার জন্য গণনা করা হবে? আচ্ছা, এখানে দাদা দাদি মানে কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস এর কথা বলেছে, আর উত্তরটা হবে না, দাদা দাদি পরিবারের অংশ নন। মানে গ্র্যান্ড প্যারেন্টস একটা যে পরিবার থাকে, ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে কিন্তু দাদা দাদি পড়বে না বা গ্র্যান্ড প্যারেন্টস পড়বে না। এরপর 5 নম্বরে বলছে, যদি আবাসিক প্লটের অর্ধেক অর্থাৎ 90 বর্গ গজ শহরাঞ্চলে এবং বাকি 90 বর্গ গজ গ্রামাঞ্চলে হয়, তাহলে আবাসিক প্লটটি কিভাবে বিবেচনা করা হবে? মানে প্রশ্নটা আর একবার ভালো করে বুঝিয়ে দিই। আপনাদের যে জমি আছে, সেই জমিটা আপনারা বললেন যে অর্ধেক আমার গ্রামাঞ্চলে আছে আর অর্ধেক শহরাঞ্চলে আছে।
তো তাহলে তার উত্তরটা হবে এটি শহরাঞ্চলে 90 বর্গ গজ এবং অবশিষ্ট 90 বর্গ গজ গ্রামাঞ্চলে হবে। এটি বিজ্ঞাপিত পৌরসভার 100 বর্গ গজ নয় এবং বিজ্ঞাপিত পৌরসভা ব্যতীত অন্যান্য পৌরসভায় 200 বর্গ গজ নয়। অতএব ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য যোগ্যতা বজায় থাকবে। 6 নম্বর, যদি আবাসিক ফ্ল্যাট বা প্লট নির্মাণ অনুর্বর জমিতে হয় তাহলে সেই সম্পত্তি কি আবাসিক ফ্ল্যাট বা কৃষি জমির মধ্যে পড়ে? উত্তরটি হবে যদি এটি একটি ফ্ল্যাট হয় তাহলে 1000 বর্গফুট বা তার বেশি আবাসিক ফ্ল্যাটের জন্য প্রযোজ্য আয় ও সম্পদের মানদণ্ড প্রযোজ্য হবে। যদি এটি একটি প্লট হয় তাহলে বিজ্ঞাপিত পৌরসভা বা বিজ্ঞাপিত পৌরসভা ব্যতীত অন্য এলাকার মানদণ্ড প্রযোজ্য হবে। এরপর 7 নম্বর, আবাসিক প্লট বলতে কি বোঝায়? আবাসিক প্লট কিভাবে পরিমাপ করা হয়? আবাসিক প্লট বলতে আবাসিক বাড়ি নির্মাণের উদ্দেশ্যে একটি প্লট বোঝায়। বাড়িটি নির্মাণ করা হয়েছে কিনা তা নির্বিশেষে আয় ও সম্পদ শংসাপত্র পাওয়ার জন্য প্রার্থীর যোগ্যতা মূল্যায়ন করার সময় প্লটের সম্পূর্ণ এলাকা বিবেচনা করা হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা পঞ্চায়েত কর্তৃক প্রণীত নিয়ম বা বিধি বিবেচনায় দেওয়া হবে। এরপর 8 নম্বরে বলছে আবাসিক ফ্ল্যাট এবং আবাসিক প্লটের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। এটা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে আবাসিক ফ্ল্যাট বা আবাসিক প্লটের মধ্যে পার্থক্য কি। তো ইডব্লিউএস বিভাগে সংরক্ষণের উদ্দেশ্যে প্লট শব্দটি একটি স্বাধীন পরিচয় বোঝায়, যেখানে ফ্ল্যাট শব্দটি একই প্লটে নির্মিত বেশ কয়েকটি আবাসিক ইউনিট বা বাসস্থানকে বোঝায়। 9 নাম্বার, যদি কোনো ব্যক্তির কৃষি জমিতে আবাসিক ফ্ল্যাট বা প্লট থাকে তবে তা কি কৃষি জমি বা আবাসিক ফ্ল্যাট বা প্লট হিসাবে বিবেচিত হবে? উত্তরটা হবে ফ্ল্যাটের নির্মিত এলাকা এবং আচ্ছাদিত এলাকা এবং প্লটের অনাবৃত অংশ আবাসিক এলাকা হিসাবে বিবেচিত হবে এবং আবাসিক ফ্ল্যাট বা প্লটের বাইরে অতিরিক্ত জমি যা কৃষি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কৃষি জমি হিসাবে বিবেচিত হতে পারে। এটি বিশেষভাবে ইডব্লিউএস অবস্থা নির্ধারণের উদ্দেশ্য হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। 10 নম্বর, আবাসিক ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাটের পরিমাপ গণনার জন্য সুপার এরিয়া যেমন সাধারণ এলাকা যেমন সিঁড়ি, বাগান, সোসাইটির মধ্যে রাস্তা যেমন ফ্ল্যাটগুলির মধ্যে বিতরণ করা হয়েছে, অথবা ফ্ল্যাটের মোট ক্ষেত্রফল ইট বা স্তম্ভ এলাকা সহ অথবা কার্পেট এরিয়া ইট এবং স্তম্ভ এলাকা ব্যতীত বিবেচনা করা হবে। উত্তরটি হবে ফ্ল্যাটের পরিমাপ গণনার জন্য আবাসিক ইউনিট বা ফ্ল্যাটের মোট নির্মিত এলাকা ইট বা স্তম্ভ এলাকা সহ বিবেচনা করতে হবে। এরপর আমরা 11 নম্বর পয়েন্টে যাব, মানে 11 নম্বর কোশ্চেনে। এখানে বলছে এসসি এসটি ওবিসির অন্তর্ভুক্ত অভিবাসীরা অন্য রাজ্যে যেখানে তারা এসসি এসটি এবং ওবিসির অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে তারা ইডব্লিউএস সংরক্ষণের জন্য আবেদন করতে পারবেন। উত্তরটা হবে ইডব্লিউএস এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা যারা এসসি এসটি এবং ওবিসির জন্য সংরক্ষণ প্রকল্পের আওতাভুক্ত নন তারা ভারত সরকারের সিভিল পদ এবং পরিষেবায় সরাসরি নিয়োগে 10% সংরক্ষণ পাবেন। কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত এসসি এসটি বা ওবিসির অন্তর্ভুক্ত আবেদনকারীরা যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী ভারত সরকারের পদ বা সেবার ক্ষেত্রে ইডব্লিউএস সংরক্ষণের জন্য যোগ্য নন। 12, যদি কোনো ব্যক্তি রাজ্য তালিকার অন্যান্য অনগ্রসর শ্রেণীর বা ওবিসি হন কিন্তু কেন্দ্রীয় তালিকায় না থাকেন তাহলে তিনি কি আয় ও সম্পদ শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন? উত্তর বলছে যদি কোনো ব্যক্তি রাজ্য তালিকায় ওবিসি হন কিন্তু কেন্দ্রীয় তালিকায় না থাকেন তাহলে তিনি অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে ভারত সরকারের পদ এবং পরিষেবাগুলিতে আবেদন করার জন্য আয় ও সম্পদ শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন। 13 নম্বর, অবসর গ্রহণের সময় একটি নির্দিষ্ট আর্থিক বছরের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা অন্যান্য পেনশন সুবিধার মাধ্যমে অর্জিত অর্থ কি পারিবারিক আয় হিসাবে গণ্য হবে? উত্তরে বলছে সম্পদ ধারণ পরীক্ষা ছাড়াও
যাদের পরিবারের মোট বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকার কম, তাদের সংরক্ষণের সুবিধার জন্য ইডাব্লিউএস হিসেবে চিহ্নিত করতে হবে। এই উদ্দেশ্যে আয়ের মধ্যে আবেদনের বছরের আগের আর্থিক বছরের জন্য সমস্ত উৎস থেকে আয়, যেমন বেতন, কৃষি, ব্যবসা, পেশা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্দেশ্যে আয়করের উদ্দেশ্যে বিবেচনা করা মোট আয় হবে। 14 নম্বর, মাসিক পেনশন বা পারিবারিক পেনশন কি পারিবারিক আয়ের জন্য গণনা করা হবে? অবশ্যই গণনা করা হবে, কারণ সেটাও আপনার ইনকামের মধ্যেই পড়ে। 15, মোট বেতন 10 লক্ষ টাকা, কিন্তু আয়কর রিটার্ন অনুসারে মোট আয় 6 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে প্রার্থী কি আয় এবং সম্পদের শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন? এটি উত্তরে বলছে এটি সর্বদা মোট বেতন বা মোট আয়, অর্থাৎ যদি তার বেতন 10 লক্ষ টাকা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই মোট বেতনকেই ধরে নেবে তার আয় হিসাবে। 16 নাম্বার, যদি পরবর্তী পর্যায়ে আয় ও সম্পদের শংসাপত্র জাল বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কি হবে? যদি যাচাইকরণে প্রকাশিত হয় যে ইডাব্লিউএস এর অন্তর্ভুক্ত থাকার দাবি জাল বা মিথ্যা, তাহলে কোনো কারণ না দেখিয়ে এবং জাল বা মিথ্যা শংসাপত্র তৈরির জন্য ভারতীয় দণ্ডবিধির বিধান অনুসারে গৃহীত পরবর্তী পদক্ষেপের কোনো ক্ষতি না করেই পরিষেবাটি অবিলম্বে বাতিল করা হবে। নিয়োগকারী কর্তৃপক্ষকে শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর দ্বারা জমা দেওয়ার আয় ও সম্পদের শংসাপত্রের সত্যতা যাচাই করতে হবে। যদি আয় ও সম্পদের শংসাপত্র জাল বলে প্রমাণিত হয়, তাহলে অস্থায়ীভাবে নিযুক্ত ব্যক্তির পরিষেবা বাতিল করা হবে। 17, বিজ্ঞাপিত পৌরসভা বা যেগুলো নোটিফাইড মিউনিসিপ্যালিটিস এরিয়া এবং বিজ্ঞাপিত পৌরসভা ব্যতীত এর আওতাধীন এলাকাগুলি কি কি? বিজ্ঞাপিত পৌরসভা বলতে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা বিজ্ঞাপিত সংশ্লিষ্ট পৌরসভার আওতাধীন এলাকা বোঝায়। যদি কোনো এলাকা বিজ্ঞাপিত না করা হয়, তবে তা বিজ্ঞাপিত পৌরসভা ব্যতীত এলাকা বিভাগের অধীনে আসবে। 18 নাম্বার, আবেদনকারীর পিতামাতার সাথে বসবাস না করলে বা পিতামাতার দ্বারা পৃথক না হলে পারিবারিক আয় গণনার জন্য পিতামাতার সম্পত্তির বা আয় বিবেচনা করা হবে কিনা। মানে ইডাব্লিউএসটা যিনি অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন, তিনি হয়তো তার পিতামাতার সঙ্গে মানে বাবা মায়ের সঙ্গে থাকেন না, আলাদা থাকেন, তাহলে তার বাবা মায়ের আয়টা কি আবেদনকারীর সাথে অ্যাডজাস্ট করা হবে, গণ্য করা হবে, সেটাই প্রশ্ন করেছে। উত্তরটা হবে এই উদ্দেশ্যে পরিবার শব্দটিতে সংরক্ষণের সুবিধা চাওয়া ব্যক্তি, তার বাবা মা এবং 18 বছর বয়সে কম বয়সী ভাই বোন এবং তার স্বামী বা স্ত্রী এবং 18 বছরের কম বয়সী সন্তানদের অন্তর্ভুক্ত করা হবে। অতএব পরিবারের অন্য কোনো সংজ্ঞা অনুমোদিত হবে না। স্পষ্ট করে বলতে গেলে বলা হয়েছে যে সন্তানরা বাবা মায়ের সাথে থাকুক বা না থাকুক বা বাবা মা থেকে আলাদা থাকুক না কেন, পারিবারিক আয় গণনার সময় বাবা মায়ের সম্পত্তি বা আয় বিবেচনা করা হবে। মানে যদি আপনি আপনার বাবা মায়ের সঙ্গে নাও থাকেন, কিন্তু যখন পারিবারিক কথাটা আসছে, ইডাব্লিউএসটা হয় পুরো ফ্যামিলি কনসেপ্ট থেকে, আপনার পরিবারের আয় কতটা সেটা দেখে ইডাব্লিউএস হবে। তো তখন আপনার বাবা মা আপনার সঙ্গে না থাকলেও তাদের আয়টাও কিন্তু আপনার আয়ের সাথে অ্যাডজাস্ট করা হবে, করে টোটাল যে আয়টা হবে তার উপর ডিপেন্ড করছে আপনি ইডাব্লিউএস পাবেন কি পাবেন না। এরপর 19 নম্বর, 18 বছর বা তার বেশি বয়সী ভাই বোন বা সন্তানদের ইডাব্লিউএস সংরক্ষণের জন্য পরিবারের সংজ্ঞায় গণ্য করা হবে কিনা। উত্তরে বলছে না। পরিবার শব্দটিতে সংরক্ষণের সুবিধা চাওয়া ব্যক্তি 18 বছরের কম বয়সী তার বাবা মা এবং ভাই বোনদের এবং 18 বছরের কম বয়সী তার স্ত্রী সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হবে। অতএব 18 বছর বা তার বেশি বয়সী ভাই বোন বা সন্তানদের আয় ও সম্পদ শংসাপত্রের জন্য আবেদন করার জন্য পরিবার সংজ্ঞায় গণ্য হবে না। মানে ধরুন আপনার পরিবারে 4 জন সদস্য, আমি ধরে নিলাম, আপনার বাবা, আপনার মা, আপনি এবং আপনার একটা দাদা আছে যার বয়স 18-র বেশি। যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন দেখবেন সেখানে সবার আয় বা ইনকামের কথা বলা হয়েছে, কিন্তু সেইখানে
আপনার যে দাদা আছে যার বয়স 18 বছরের বেশি, তার নামটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ সে ওই ফ্যামিলি কনসেপ্টের মধ্যে আসছে না। আসছে কে কে? আপনার বাবা, আপনার মা, আপনি, এবং যদি আপনার ছোট মানে 18 বছর বয়সী কম আপনার কোনো ছোট ভাই বোন থাকে, তাদের কথা বলা হচ্ছে। এরপর 20 নম্বরে বলছে বয়স শিথিলকরণ এবং প্রচেষ্টার সংখ্যা শিথিলকরণের সুবিধা ইডাব্লিউএস প্রার্থীদের জন্য কি পাওয়া যাবে? উত্তরে বলছে না, বয়স এবং প্রচেষ্টার সংখ্যার ক্ষেত্রে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য নির্ধারিত শর্তাবলী ইডাব্লিউএস এর প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে এই 20টা কোশ্চেন ছিল, মানে এফএকিউ ছিল এই 20টাই। এই 20টা এফএকিউ আপনারা, আশা করবো আপনারা সম্পূর্ণটা দেখেছেন। এর পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমায় কমেন্ট করতে পারেন। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না, তো আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।